যে অভিযুক্ত এসেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন, এলো আমার 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হলো যে আমার সাংবাদিক ভাইরা এলাকাবাসী জানে যে কোন মন মানসিকতার লোক আমি। বছরে আমি কত টাকা অসহায় মানুষের দেই বা পাশে থাকি। আর এই মহিলাকে পুনর্বাসন করার জন্যে আমি 30,000 টাকা দিয়েছি, যে সে একটা ভাঙা ঘর থেকে একটা ভালো ঘর তুলে সেখানে থাকে এবং আমার জায়গাটা ছেড়ে দিক। আমার পৈতৃক সম্পত্তি তার এই ঘরটি। কিছু কুচক্রী মহল, যেহেতু আমি হিন্দু মহাজোটের নেতা, কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি, সারা বাংলাদেশে আমার একটা পরিচিতি আছে। গ্রহণযোগ্যতা আছে কিনা আমি জানি না, কিন্তু পরিচিতি আছে আমার। আমি যদি বলি যে গ্রহণযোগ্যতা আছে, তাহলে তা নিজে বড় মনে করা হবে। আমি জানি যে আমার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি এখন হিন্দু মহাজোট নিয়ে আছি এবং বিভিন্ন মন্দির শ্মশান নিয়ে আছি এবং বিভিন্ন মসজিদি এতিমখানা যতটুকু পারি আমি সাহায্য সহযোগিতা করি। এখন আমার এই হিন্দু মহাজোটের নেতা হিসাবে আমার এই জনপ্রিয়তায় এলাকার কিছু কুচক্রী মহল তারা খুব আতঙ্কিতগ্রস্ত হয়ে গেছে যে সুভাষ শাহ যদি আস্তে আস্তে এই অসহায় হিন্দুদের একত্রীভূত করতে পারে, তাহলে তো এদের জমি জমা জবরদখল করে খাওয়া যাবে না, এদের মন্দির মূর্তি ভাঙা যাবে না। এরা খুব একটা আতঙ্কগ্রস্ত হয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করছে এবং যার পরিণতি স্বরূপ এই ঘটনা তারা ঘটাইছে। এই যে ঘটনাটা ঘটেছে অগ্নিকাণ্ডের, তা আমার সাংবাদিক ভাইদের কাছে প্রশ্ন, এই জিনিসটা সাংবাদিক ভাই এবং আমাদের এই অন্তর্বর্তী সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আমার দাবি থাকবে, এই ঘটনা যারা ঘটাইছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। সে যত বড় যেই হোক না কেন, তাকে আইনের আওতায় আনা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের অগ্নিসংযোগ এবং হিন্দু মুসলমানের একটা ভেদাভেদ সৃষ্টি করতে না পারে এই কুচক্রী মহল। এইটাই আমার সাংবাদিক ভাইদের কাছে দাবি এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে দাবি। এবং পাশাপাশি আমি প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করব, তিনি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি, তিনি যেন এই জিনিসটার দিকে নজর দিয়ে প্রশাসনকে নির্দেশ দেন এর পিছনে ইন্ধনদাতা কারা আছে, সে যে ব্যক্তি হোক না কেন তাকে ধরে এনে আইনি আওতায় আনা হোক।